আজকের এই গভীর বিশ্লেষণে সবাইকে স্বাগত। হ্যাঁ, আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি যা একই সাথে খুব দারুণ আবার বেশ মর্মান্তিকও। একদম। আজকের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে 2001 সালের সেই বিখ্যাত অস্কারজয়ী ছবি আ বিউটিফুল মাইন্ড। শুধু একটা সিনেমার রিভিউ কিন্তু আমরা করছি না আজ। না, একদমই না। আমাদের লক্ষ্য কিন্তু শুধু সিনেমার গল্পটা বলে যাওয়া নয়, বরং বিভিন্ন মুভি রিভিউ, প্রবন্ধ আর চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে পুরো বিষয়টার গভীরে যাওয়া। সমালোচনামূলক বেশ কিছু নিবন্ধের উপর ভিত্তি করে আমাদের আজকের মিশন হলো এই সিনেমার আসল গল্পটা তুলে ধরা এবং অবশ্যই মানব মনস্তত্ত্বের ওপর এর যে গভীর প্রভাব সেটা বিশ্লেষণ করা। ঠিক, একজন জিনিয়াস গণিতবিদের জীবন নিয়ে তৈরি এই সিনেমাটা যে শুধু একটা বায়োপিক নয়, বরং মানুষের মনের এক অবিশ্বাস্য যাত্রা, সেটা আমরা দেখব। আর সিনেমার ভেতরের গল্পগুলো শুনলে যে কেউ অবাক হতে বাধ্য। ঠিক আছে, চলুন বিষয়টা একটু ভেঙে দেখা যাক। গল্পের শুরুটা করতে হয় 1947 সাল থেকে। একেবারেই আলাদা। সামাজিকভাবে বেশ অদ্ভুত আর অন্তর্মুখী ছিলেন তিনি। অন্যদের মতো নিয়ম করে ক্লাস করা বা বন্ধুদের সাথে সাধারণ আড্ডায় তার কোনো আগ্রহই ছিল না। তার মাথায় সারাক্ষণ একটাই চিন্তা ঘুরপাক খেত, যে তাকে এমন একটা মৌলিক তত্ত্ব আবিষ্কার করতে হবে যা সম্পূর্ণ তার নিজস্ব, একটা নতুন কিছু যা আগে কেউ কখনো ভাবেনি। আর তার এই পাগলের মতো খাটনির ফলও তিনি পেলেন খুব অদ্ভুত একটা জায়গা থেকে। সেই বিখ্যাত পানশালা বা বারের দৃশ্যটার কথা বলবেন তো? একদম। সেখানে ন্যাশ আর তার বন্ধুরা বসে আছেন, আর তখনই সেখানে কয়েকজন ব্লন্ড এবং ব্রুনেট নারী প্রবেশ করেন। হ্যাঁ, এই একটা সাধারণ ঘটনা থেকেই ন্যাশ তার যুগান্তকারী ন্যাশ ইকুইলিব্রিয়াম বা গেম থিওরির ধারণাটা পেয়ে যান। ওই দৃশ্যটিতে ন্যাশের চিন্তার প্রক্রিয়াটা দারুণভাবে দেখানো হয়েছে। অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথের তত্ত্বকে এই সিনেমাটিতে খুব সুন্দরভাবে চ্যালেঞ্জ করা হয়েছে। আসলে অ্যাডাম স্মিথ বলেছিলেন, প্রতিযোগিতায় ব্যক্তিগত স্বার্থই সবচেয়ে বড় কথা, অর্থাৎ প্রত্যেকে শুধু নিজের জন্য সেরাটা চাইবে। কিন্তু ন্যাশ সেই বারে বসে একটা সম্পূর্ণ নতুন সমীকরণ দাঁড় করালেন। তিনি বন্ধুদের বোঝালেন, যদি তারা সবাই শুধু সবচেয়ে আকর্ষণীয় ব্লন্ড মেয়েটির দিকেই মনোযোগ দেয়, তাহলে তারা একে অপরের পথ আটকে দাঁড়াবে। একদম। ফলে মেয়েটি বিরক্ত হয়ে সবাইকে ফিরিয়ে দেবে। এরপর তারা যদি ব্রুনেট মেয়েদের কাছে যায়, তারাও প্রত্যাখ্যান করবে, কারণ কেউ দ্বিতীয় পছন্দ হতে চায় না। কিন্তু যদি শুরুতেই তারা ব্লন্ড মেয়েটিকে এড়িয়ে ব্রুনেটদের সাথে কথা বলে, তবে সবাই সফল হবে। দলের স্বার্থ তখনই সবচেয়ে ভালোভাবে রক্ষিত হয় যখন দলের প্রতিটি সদস্য কেবল নিজের নয়, বরং অন্যদের সিদ্ধান্তের কথাও বিবেচনা করে। এই গেম থিওরি কিন্তু শুধু অর্থনীতির বইয়েই আটকে নেই। না, আমাদের দৈনন্দিন জীবনেও এর বিশাল প্রভাব আছে। প্রতিদিনের রাস্তায় ট্রাফিক সিগন্যালের কথাই ধরুন, কিংবা বাজারে দুটি কোম্পানির পণ্যের দাম নির্ধারণের প্রতিযোগিতা। যদি সবাই শুধু নিজের স্বার্থ দেখে, ট্রাফিক নিয়ম ভাঙে, তবে পুরো রাস্তায় জ্যাম হয়ে যাবে, কারোর লাভ হবে না শেষ পর্যন্ত। ন্যাশের এই সাধারণ কিন্তু যুগান্তকারী আবিষ্কার তাকে রাতারাতি প্রিন্সটনে কাঙ্ক্ষিত সম্মান এনে দেয়। এমআইটিতে একটা দারুণ প্লেসমেন্ট পেতেও সাহায্য করে। কিন্তু এরপরই তো গল্পের মোড় ঘুরতে শুরু করে। হ্যাঁ, ঠিক ওই জায়গা থেকেই ন্যাশের জীবনের নতুন আর অন্ধকার এক অধ্যায়ের শুরু। এই অসাধারণ আবিষ্কারের পর ন্যাশ পেন্টাগনের নজরে আসেন। সময়টা ছিল স্নায়ুযুদ্ধ বা কোল্ড ওয়ারের। চারিদিকে সোভিয়েত ইউনিয়নকে নিয়ে আমেরিকার চরম ভীতি আর উত্তেজনা কাজ করছে তখন। এই প্রেক্ষাপটে উইলিয়াম পার্চার নামের এক রহস্যময় এজেন্ট ন্যাশকে একটা গোপন মিশনে নিয়োগ দেন। তার কাজ ছিল সাধারণ ম্যাগাজিন আর খবরের কাগজের শব্দের মধ্যে লুকিয়ে থাকা সোভিয়েত ইউনিয়নের গোপন কোড উদ্ধার করা। দেশের প্রতিরক্ষার জন্য কাজ করছেন ভেবে ন্যাশ এই গুপ্তচর বৃত্তির মাঝে নিজেকে পুরোপুরি হারিয়ে ফেলেন। একটা নির্দিষ্ট ঘরের দেওয়াল জুড়ে শুধু খবরের কাগজের কাটিং আর লাল সুতোর জাল। এই কাজ করতে গিয়ে তিনি মানসিকভাবে আচ্ছন্ন হয়ে পড়েন। তার মনে হতে থাকে যে রাশিয়ান গুপ্তচররা তাকে সারাক্ষণ অনুসরণ করছে। এই তীব্র মানসিক টানাপোড়েন আর অমূলক ভীতির মাঝেই ন্যাশের জীবনে আসে অ্যালিসিয়া। এমআইটিতে পড়ানোর সময় এই মেধাবী ছাত্রীর সাথে তার পরিচয় হয়। অ্যালিসিয়া ছিলেন এমন একজন মানুষ যিনি ন্যাশের এই জটিল পৃথিবীকে বুঝতে পেরেছিলেন। তাদের প্রেম আর বিয়ে দর্শকদের মনে একটা প্রশান্তির অনুভূতি জাগায়। মনে হয় এবার হয়তো ন্যাশের জীবন একটা স্বাভাবিক ছন্দে ফিরবে। কিন্তু
ওই যে উইলিয়াম পার্চারের দেওয়া সেই গোপন কাজ। আর তার রুমমেট চার্লসের প্রভাব ন্যাশকে আরও বেশি বিভ্রান্ত করে তোলে। সিনেমাটা তখন পুরোপুরি একটা স্পাই থ্রিলারের মতো লাগতে থাকে। হ্যাঁ, একদম টানটান উত্তেজনা। কিন্তু হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সেই লেকচারের দৃশ্যটাতে এসে পুরো সিনেমার ধরনটাই যেন উল্টে যায়। এখানেই বিষয়টি সবচেয়ে বেশি আকর্ষণীয় হয়ে ওঠে। হার্ভার্ডের ওই দৃশ্যটি সিনেমার সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট আসলে। লেকচার দেওয়ার সময় ন্যাশ যখন দেখতে পান যে কিছু রহস্যময় মানুষ তাকে তাড়া করছে, তখন তিনি পালাতে চেষ্টা করেন। শেষ পর্যন্ত ডক্টর রোজেন নামের এক সাইকিয়াট্রিস্ট তাকে আটকান। ন্যাশ তখন পুরোপুরি বিশ্বাস করেন যে ডক্টর রোজেন আসলে একজন সোভিয়েট গুপ্তচর। দর্শক হিসাবে প্রথমার্ধে আমরাও তো ন্যাশের সাথে একই দৃষ্টিভঙ্গি থেকে পৃথিবীকে দেখছিলাম। তাই আমাদেরও মনে হচ্ছিল ডক্টর রোজেন হয়তো আসলেই ভিলেন। কিন্তু এরপরই সিনেমার সবচেয়ে বড় ধাক্কাটা আসে। জানা যায় যে গুপ্তচর উইলিয়াম পার্চার, ন্যাশের রুমমেট চার্লস এবং চার্লসের ছোট ভাইজি মার্সি, এরা কেউই বাস্তবে নেই। এই চরিত্রগুলো পুরোটাই ন্যাশের সিজোফ্রেনিয়া আক্রান্ত মস্তিষ্কের কল্পনা। বিষয়টা সত্যি গায়ে কাটা দেওয়ার মতো। সিজোফ্রেনিয়া আসলে কি সেটা একটু সহজ করে বলা যাক। এটি এমন একটি জটিল মানসিক রোগ যা মানুষের চিন্তা করার, অনুভব করার এবং আচরণ করার স্বাভাবিক ক্ষমতাকে বাধাগ্রস্ত করে। রোগী বাস্তবতা এবং কল্পনার মাঝে পার্থক্য করতে পারেন না। সিনেমাটি অত্যন্ত নিখুঁতভাবে দেখিয়েছে যে একজন সিজোফ্রেনিয়া রোগীর চারপাশের বাস্তবতা কিভাবে চোখের সামনে ভেঙে পড়তে পারে। ডক্টর রোজেন যখন অ্যালিসিয়াকে ন্যাশের সেই তথাকথিত গোপন কাজের জায়গায় নিয়ে যান, আর অ্যালিসিয়া দেখেন যে সেখানে খবরের কাগজ কাটা ছড়া আর কিছুই নেই, একটা চিঠিও কখনো পোস্ট করা হয়নি, সেই মুহূর্তটা যে কারো হৃদয় ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট। আর এর পরের অংশটি আরও বেশি যন্ত্রণাদায়ক। হ্যাঁ, সেখানে ১৯৫০-এর দশকে মানসিক রোগের চিকিৎসার যে রূঢ় বাস্তবতা সেটা দেখানো হয়েছে। ডক্টর রোজেনের চিকিৎসালয়ে ন্যাশকে ইনসুলিন শক থেরাপি দেওয়া হয়। এই চিকিৎসা পদ্ধতিটা এখনকার দিনে শুনলে শিউরে উঠতে হয়। তখন সিজোফ্রেনিয়ার চিকিৎসার জন্য রোগীকে প্রতিদিন প্রচুর পরিমাণে ইনসুলিন দেওয়া হতো, যাতে রোগী কোমায় চলে যান এবং তার শরীরে খিঁজুনি তৈরি হয়। মাসের পর মাস, সপ্তাহে কয়েকদিন এই যন্ত্রণাদায়ক প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হতো তাকে। জানালার ওপাশ থেকে অ্যালিসিয়ার সেই অসহায় দৃশ্য সিনেমার অন্যতম শক্তিশালী দৃশ্য। এই অনুভূতিগুলো এতটা জীবন্ত হয়ে উঠেছে আসলে রন হাওয়ার্ডের পরিচালনা আর অসাধারণ অভিনয়ের কারণে। বক্স অফিসে $৩১৬ মিলিয়ন আয় করা এই সিনেমাটি 4টা অস্কার জিতে নেয়। সেরা ছবি, সেরা পরিচালক, সেরা রূপান্তরিত চিত্রনাট্য এবং সেরা পার্শ্ববর্তী অভিনেত্রী। রাসেল ক্রো ন্যাশের চরিত্রে যা অভিনয় করেছেন তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। ন্যাশের শারীরিক পরিবর্তন, হাঁটার ভঙ্গি, কথা বলার সময় চোখ পিটপিট করা, কিংবা মানসিক ঔষধের প্রভাবে চেহারার অভিব্যক্তি শূন্য হয়ে যাওয়া, প্রতিটি সূক্ষ্ম বিষয় তিনি নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছিলেন। যদিও তিনি অস্কার পাননি এই চরিত্রের জন্য, কিন্তু অভিনয়টা ছিল অসাধারণ। অন্যদিকে জেনিফার কনেলি অ্যালিসিয়ার চরিত্রে ছিলেন এক আবেগঘন নির্ভরতার প্রতীক। ন্যাশ যখন নিজের কল্পনার জগতে হারিয়ে যাচ্ছিলেন, তখন অ্যালিসিয়াই ছিলেন তার বাস্তবতার একমাত্র নোঙর। চমৎকার সিনেমাটোগ্রাফির কথা বলতেই হয় এখানে। এখানটার সবচেয়ে চমকপ্রদ বিষয়টি হল সিনেম্যাটিক মেটাফর বা রূপকগুলোর ব্যবহার। একদম ঠিক। রজার ডেকেন্স কিছু ভিজুয়াল এলিমেন্টের মাধ্যমে ন্যাশের মনের অবস্থা দারুণভাবে ফুটিয়ে তুলেছেন। যেমন সিনেমার একদম শুরুতে ন্যাশ যখন একটা কাঁচের গ্লাস দিয়ে সূর্যের আলোর প্রতিফলন দেখেন, সেটি আসলে তার পৃথিবীর চারপাশের প্যাটার্ন বা সৌন্দর্য দেখার নিজস্ব ভঙ্গি বোঝায়। তার সেই বিউটিফুল মাইন্ডের প্রতীক বলা যায় এটাকে। আবার মানসিক যন্ত্রণার চরম পর্যায়ে অ্যালিসিয়া যখন বাথরুমে আয়না ভেঙে ফেলেন বা দেয়ালে গ্লাস ছুঁড়ে মারেন, সেটি ন্যাশের ভেঙে যাওয়া মনস্তত্ত্বের রূপক হিসেবে কাজ করেছে। এছাড়া লাইব্রেরির জানালায় লেখা ন্যাশের সেই অগণিত সমীকরণগুলো যেন তার অদৃশ্য মানসিক বন্দিদশার এক একটা দেয়াল। সিনেম্যাটিক দিক থেকে এটি নিঃসন্দেহে একটা মাস্টারপিস। তবে এই রূপালী পর্দার জাদুর বাইরে কিছু বাস্তবতার দ্বন্দ্বও কিন্তু রয়েছে। হ্যাঁ, বিভিন্ন উৎস থেকে আমরা যা জানতে পারি, হলিউড গল্পটিকে পর্দায় আকর্ষণীয় করার জন্য বাস্তবতার অনেক কিছুই পরিবর্তন করেছে। দ্য গার্ডিয়ানের একটা রিভিউ অনুযায়ী ন্যাশের জীবনের অনেক অন্ধকার দিক সিনেমায় সযত্নে এড়িয়ে যাওয়া হয়েছে। যেমন বাস্তবে ন্যাশ আর অ্যালিসিয়ার একবার বিবাহ বিচ্ছেদ হয়েছিল। তারা দীর্ঘ সময় আলাদা ছিলেন, যদিও পরে তারা আবার বিয়ে করেন।
এছাড়া ন্যাশের একজন অবৈধ সন্তান ছিল, যাকে তিনি অস্বীকার করেছিলেন। কিছু জীবনীতে অন্যান্য পুরুষদের সাথে তার জটিল সম্পর্কের কথাও উল্লেখ আছে। এমনকি অ্যালিসিয়ার প্রতি তার রূঢ় আচরণের কথাও সিনেমায় সেভাবে দেখানো হয়নি। আমাদের এখানে একটা বিষয় স্পষ্ট করা দরকার যে আমরা এই পরিবর্তনগুলোর পক্ষে বা বিপক্ষে কোনো অবস্থান নিচ্ছি না। ঠিক, আমরা সম্পূর্ণ নিরপেক্ষ থেকে কেবল বিভিন্ন উৎসে উল্লেখিত তথ্যগুলোই তুলে ধরছি। হলিউড সাধারণত একটা আকর্ষণীয় গল্প বলার জন্য বাস্তবতাকে কিছুটা মসৃণ করে নেয়, এটা আমরা সবাই জানি। তবে চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে বিষয়টা কেমন ছিল সেটা জানা জরুরি। হ্যাঁ, পিএমসিতে প্রকাশিত ডক্টর অ্যান্থনি ডেভিডের একটা রিভিউ থেকে জানা যায় যে বাস্তবে সিজোফ্রেনিয়ার হ্যালোসিনেশন সাধারণত সিনেমার মতো এমন ত্রিমাত্রিক নিখুঁত মানুষের রূপ নেয় না। বাস্তবে এই হ্যালুসিনেশনগুলো অনেক বেশি খণ্ডিত আর অস্পষ্ট হয়। বেশিরভাগ ক্ষেত্রেই তা দৃষ্টিবিভ্রমের চেয়ে শব্দ বা কণ্ঠস্বর নির্ভর হয়। অর্থাৎ ন্যাশ বাস্তবে হয়তো পার্চার বা চার্লসকে জলজান্ত মানুষের মতো চোখের সামনে দেখেননি, বরং তাদের গলা শুনতে পেতেন শুধু। তবে ডক্টর ডেভিড এটাও বলেছেন যে সিনেমাটা রোগীর পরিবারের প্রকৃত কষ্ট এবং যন্ত্রণাকে অত্যন্ত নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছে। অ্যালিশিয়া যখন তার শিশু সন্তানকে বাথটাবে রেখে বাইরে যান, আর ন্যাশ বিশ্বাস করেন যে কাল্পনিক চরিত্র চার্লস বাচ্চাটিকে দেখছে, সেই মুহূর্তের যে ভয় এবং বিপদ তা কিন্তু শতভাগ সত্য। কিংবা ন্যাশ যখন এক পর্যায়ে গিয়ে হঠাৎ বুঝতে পারেন যে তার কল্পনাগুলো সময়ের সাথে বয়স্ক হচ্ছে না। ছোট মেয়ে মার্সি কখনোই বড় হচ্ছে না। এই দৃশ্যগুলো আবেগগত দিক থেকে অত্যন্ত বাস্তব। যদি আমরা এটিকে বৃহত্তর পরিপ্রেক্ষাতের সাথে যুক্ত করি তবে দেখা যায় এই সিনেমাটি মানসিক স্বাস্থ্য নিয়ে সমাজের দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছে। ৯০ দশক বা তার আগেও সিজোফ্রেনিয়ার মতো রোগ নিয়ে সমাজে অনেক ভ্রান্ত ধারণা ছিল। মিডিয়াতে প্রায়শই এই রোগীদের ভয়ঙ্কর বা উন্মাদ হিসেবে দেখানো হতো। কিন্তু এই সিনেমাটি সেই রোগীকে ভীতিকর কোনো চরিত্র হিসেবে না দেখিয়ে তাকে অত্যন্ত মানবিক দৃষ্টিকোণ থেকে দেখতে শিখিয়েছে। আমরা ন্যাশকে একজন খলনায়ক হিসেবে নয়, বরং একজন অত্যন্ত বুদ্ধিমান কিন্তু অসহায় মানুষ হিসেবে দেখেছি, যিনি তার নিজের মস্তিষ্কের কাছেই জিম্মি হয়ে আছেন। এটি সাধারণ দর্শকদের মনে মানসিক ব্যাধি সম্পর্কে এক বিপুল পরিমাণ সহানুভূতির জন্ম দিয়েছে। একই সাথে এটি মানব জীবনের অধ্যবসায় এবং ভালোবাসার একটা অভাবনীয় শক্তির বার্তাও দেয়। ন্যাশ তার হ্যালুসিনেশন বা কাল্পনিক চরিত্রগুলোকে ওষুধ দিয়ে পুরোপুরি দূর করতে পারেননি। ওষুধের কড়া পার্শ্ব প্রতিক্রিয়ায় যখন তার স্বাভাবিক চিন্তা করার ক্ষমতা বাধাগ্রস্ত হচ্ছিল, তখন তিনি ওষুধ ছেড়ে দেন। এরপর শুরু হয় তার নিজের ইচ্ছাশক্তির এক অন্যরকম পরীক্ষা। তিনি সেই কাল্পনিক চরিত্রগুলোকে মুছে ফেলতে পারেননি, কিন্তু তিনি তাদের উপেক্ষা করতে শেখেন। তিনি জানতেন তারা আশেপাশে আছে, তারা কথা বলছে, কিন্তু ন্যাশ তাদের সাথে যোগাযোগ করা বন্ধ করে দেন। এই যে নিজের মনের সাথে নিজের যুদ্ধ, এই অধ্যবসায় মানব জীবনের অন্যতম সেরা অনুপ্রেরণা। আর অ্যালিসিয়ার নিঃস্বার্থ সমর্থন ছাড়া এটা হয়তো সম্ভবই হতো না। শেষ বয়সে ন্যাশ যখন নোবেল পুরস্কার পেলেন, সেই দৃশ্যটা প্রমাণ করে যে মেধা এবং অধ্যবসায় যে কোনো বাধাকে অতিক্রম করতে পারে। যদিও নোবেল পুরস্কার পাওয়ার পর ন্যাশের সেই আবেগঘন রোমান্টিক ভাষণটা বাস্তবে ঘটেনি। হ্যাঁ, উৎসগুলো বলছে বাস্তবে ওই ভাষণটা দেওয়া হয়নি, কিন্তু সিনেমার গল্পেলোটা একটা দারুণ পরিণতি এনেছে। তাহলে আজকের এই গভীর বিশ্লেষণ থেকে আমরা দেখলাম কিভাবে একটা চলচ্চিত্রের গল্প, বাস্তবতার বৈপরীত্য আর সিনেম্যাটিক জাদু মিলে মানুষের চিন্তাধারায় প্রভাব ফেলে। একেবারে শেষ পর্যায়ে এসে একটা চূড়ান্ত উদ্দীপক চিন্তা সবার ভাবনার জন্য ছেড়ে দেওয়া যাক। হ্যাঁ, বিষয়টা খুব আকর্ষণীয়। আমরা উৎসগুলোতে দেখেছি যে জন ন্যাশ তার মনের সৃষ্ট কাল্পনিক মানুষদের সাথে কথা বলা বন্ধ করে দিয়ে তাদের নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়েছিলেন। মানে একজন মানুষ তার নিজের মস্তিষ্কের তৈরি করা সবচেয়ে বড় বিভ্রমকে হারানোর জন্য আবার সেই নিজের মস্তিষ্কেরই যৌক্তিক ক্ষমতা ব্যবহার করছেন। মানুষের মনের এই স্বনিরাময় ক্ষমতা সত্যি অবাক করার মতো। ঠিক, একটু চিন্তা করার মতো বিষয় হলো, আমাদের মস্তিষ্ক যদি এতটা নিখুঁত একটা ভুল বাস্তবতা তৈরি করতে পারে, তবে বাস্তবতাকে নিজের মতো করে সংজ্ঞায়িত করার এই অসাধারণ শক্তি কি আমাদের নিজেদের মনের উপর আমাদের বিশ্বাসকে নতুন করে ভাবতে বাধ্য করে না? হয়তো আমরা যা দেখছি তা পুরোটা আমাদের মস্তিষ্কেরই একটা খেলা। এই ভাবনাটার সাথেই আজকের গভীর বিশ্লেষণ এখানেই শেষ করছি।